বিষয়ে আপনার স্পেশাল ক্লাস মানে কোর্স। তো সেটা যে স্পেশাল ক্লাস, তো স্পেশাল ক্লাস হচ্ছে আপনার সেভিং এবং মানি ম্যানেজমেন্টের উপরে। তো যদিও সেভিং এন্ড মানি ম্যানেজমেন্ট এটা ডিফারেন্ট একটা পার্ট, তারপরেও যেটা আছে সেটা হচ্ছে আপনার আহ, আমাদের মানে পার্সোনাল জীবন হোক, তারপর হচ্ছে আপনার কোম্পানির জীবন হোক, মানে কর্মক্ষেত্র হোক, সব জায়গায় হচ্ছে আপনার সেভিং এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমরা আসলে আজকে মানে পার্সোনাল সেভিংস এবং পার্সোনাল মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটা জিনিস যেটা আমি স্পেশালি আপনাদের দিব সেটা হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি এবং আমাদের যে ডেইলি লাইফের যে অ্যাকশন, এটাকে একটা ব্যালেন্স করে আমরা কিভাবে সেভিংস এবং মানি ম্যানেজমেন্টটা করতে পারি এজ এ মুসলিম হিসেবে, সেটা নিয়ে আমরা আহ, মানে বিস্তারিত আলোচনা করব। তো আমি মোহাম্মদ ইমরান হোসেন, এসিএমএ সিইও, মারিয়াম ইমরান এন্ড কো। তো আমি মূলত ফাইন্যান্স অ্যাডভাইজার বিভিন্ন কোম্পানির, এবং আমি অডিটর, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার অডিট করে থাকি। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে থাকি। তো সবকিছু মিলে আমাদের যেই মারিয়াম ইমরান এন্ড কো, এটা হচ্ছে মূলত ওয়ান স্টপ বিজনেস সলিউশন আমরা মূলত দিয়ে থাকি। এবং আমাদের এআইডি একাডেমি নামে আরেকটা প্রতিষ্ঠান কনসার্ন আছে, তো সেখানে মূলত বিভিন্ন ধরনের কোর্স অফার করা হয়। যাই হোক, আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো সেখানে আমরা আসলে আজকে কি কি শিখবো। তো আজকে আমরা মূলত শিখবো হচ্ছে আপনার সেভিংস অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এই জিনিসটা কি। দেন হচ্ছে আমরা একটু ইসলামিক পার্সপেক্টিভে আমরা একটু কথা বলবো যে আপনার অ্যাকচুয়ালি যেই সেভিংস এবং মানি ম্যানেজমেন্ট, এটাকে যদি ধরে রাখতে চাই বা এটাকে যদি আমরা করতে চাই, তাহলে আসলে আমাদের যে ফাউন্ডেশন দরকার, তো ওই ফাউন্ডেশনটা আমাদের আসলে কি কি হওয়া উচিত সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো সেখানে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি সেলফ সাফিসিয়েন্সি এবং আত্মনির্ভরতা এই জিনিসটা মূলত কি। দেন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে রিজিকের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো সেখানে আমরা একটু আলোচনা করব যে রিজিক মূলত আমরা মানে অ্যাকচুয়ালি কোথা থেকে আমাদের রিজিকটা আসে, বা এটাকে আমরা যদি সাস্টেনেবল করতে চাই সেক্ষেত্রে আমাদের আসলে কি কি কর্মপন্থা আছে। তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন হচ্ছে আপনার ইসলামের সঞ্চয়ের ধারণা বা সেভিংস এর ধারণাটা নিয়ে আসবো, এবং সেভিংস আমরা আসলে কিভাবে করতে পারি, বা আমাদের আসলে কোন কোন রেশিও ইউজ করে আমরা আসলে মূলত সেভিংসটা করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মানি ম্যানেজমেন্টে। তো মানি ম্যানেজমেন্টে আমি দুইটা পার্সপেক্টিভ আলোচনা করব। একটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল পার্ট, সেটা হচ্ছে আপনার মূলত যদি আমরা মানি ম্যানেজমেন্ট করতে যাই সেক্ষেত্রে স্পিরিচুয়ালি আমরা আসলে কি করতে পারি কিনা, এটা একটা বিষয় আলোচনা করব। দেন হচ্ছে আমরা ডেইলি লাইফে আমরা আসলে কি কি টুলস, কি কি মেথড আমরা ইউজ করব। দেন হচ্ছে আমরা যদি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে যাই সেক্ষেত্রে আমরা যদি ট্যাক্সের বিষয়টা আছে, ভ্যাটের বিষয়টা আছে, কোথায় 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 আমরা ইনভেস্ট করলে আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে আমরা বিভিন্ন অব্যাহতির বিষয়গুলো আছে এগুলো পাবো, এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আমরা যে পার্সোনাল যে মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্ট যদি করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাপস আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা একটা ফাইল ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা সমাপনী কথা দিয়ে আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। তো প্রথমে যদি আমরা মূলত চলে যাই যে আজকে সেশনের মূল উদ্দেশ্যটা কি। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি যে রিজিক, যে বিষয়টা আমরা রিজিক বলতে যা বুঝি এটার যে মূল অর্থটা, এই অর্থটা একটু আমরা জানবো। দেন হচ্ছে আত্মনির্ভরতা এবং পরিকল্পিত জীবনের যে প্রয়োজনীয়তা, আসলে কতটুকু আমাদের এটা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা আজকে জানবো। দেন হচ্ছে আপনার সঞ্চয় এবং মানি ম্যানেজমেন্ট কিভাবে আমরা আসলে স্পিরিচুয়াল এবং আমাদের ডে টু ডে লাইফের সাথে আমরা ব্যালেন্স করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমরা আজকে শিখবো। তো আমরা যদি চিন্তা করি যে আসলে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, তো মানি ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার যে রিসোর্স আছে, অর্থাৎ আপনি যে আয় করেন বা আপনি বিভিন্ন খাত থেকে যেই আপনার মানি ইনফ্লোটা হয়, এই মানি ইনফ্লোটা আপনি আসলে কিভাবে আপনি ইউজ করবেন। অ্যাকচুয়ালি যেটা হয় যে আমার আসলে আমরা সবকিছু পরিকল্পনা করতে যাই, ফ্যামিলি প্ল্যানিং করি, তারপর হচ্ছে আপনার আমাদের কেরিয়ার প্ল্যানিং করি, কিন্তু আমরা যেই জিনিসটা করি না সেটা হচ্ছে আসলে মানি ম্যানেজমেন্টটা করি না। তো মানি ম্যানেজমেন্ট না করার কারণে আমাদের প্রবলেমটা কি হয় যে আমরা এরকমও হয় যে সারা জীবন সে আপনার কাজ করেই গেছে, কাজ করেই গেছে, কিন্তু তার জীবনের শেষে এসে তার হাতে কিছুই নাই। ঠিক আছে, সে না কোথাও ইনভেস্ট করছে, সে না কোথাও ফান্ডিং করছে। তো
তো অনেক আমরা এরকম এক্সাম্পল পাই যে আপনার কোটি কোটি টাকা সে ইনকাম করছে এক সময়, একটা সময় যে সে আপনার মানে ভিক্ষাবৃত্তি বলতে যা বোঝায় সেটা করতেছে। এটা আসলে কেন হয়ে যায়? ঠিক আছে, এটা আসলে মানি ম্যানেজমেন্টের কারণে হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে আসলে এই যে মানি, টাকা আসলেই আমার হবে না, এবং এই টাকা যে আমাদের ধরে রাখতে হবে। ঠিক আছে, এই টাকা যে ধরে রাখার যে বিষয়টা, এক্ষেত্রে আমরা কিভাবে আমরা ডে টু ডে লাইফে আমরা মানে কাজ করে এটা করতে পারি, প্লাস হচ্ছে আপনার স্পিরিচুয়ালি আমরা কিভাবে এটাকে আমরা ধরে রাখার যেই প্রয়াস, এই জিনিসগুলো আমরা আজকে ইনশাল্লাহ দেখবো। তো যেটা বলতেছিলাম যে আসলে মানি ম্যানেজমেন্টটা কি, যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার যে রিসোর্স আছে, অর্থাৎ রিসোর্স বলতে আপনার যে আহ যেটাকে বলা ক্যাশ আছে বা ব্যাংক আছে বা এনি ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, এটাকে আপনি আসলে এটা নিয়ে আপনার কি প্ল্যানিং এবং আপনি কিভাবে এটা ইউজ করবেন। তো এটা হচ্ছে মূলত মানি ম্যানেজমেন্ট। এবং সেভিংস হলো কি, সেভিংসটা অ্যাকচুয়ালি হচ্ছে মানি ম্যানেজমেন্টের একটা অংশ। অর্থাৎ আপনার কাছে যদি টাকা থাকে তাহলে তো আপনি আসলে সেভিংস এর বিষয়ে আসবেন, তাই না? তো আসলে আপনার কাছে যে রিসোর্স আছে, এই রিসোর্সের একটা অংশ হচ্ছে আমি সেভিংস করলেন। তো সেটাও আমরা দেখবো যে আসলে ভবিষ্যতের জন্য যে একটা আয়ের একটা সংরক্ষণ আমরা করে থাকি। তো এটাই হচ্ছে মূলত আমাদের সেভিংস। এবং আমরা আজকের কোর্সে আরেকটা জিনিস দেখবো যে আসলে টাকাই কি একমাত্র রিজিক, নাকি এর আশেপাশে আরো কিছু আছে, এবং এটাকে ধরে রাখার জন্য আসলে আমাদেরকে কি কি করতে হবে, এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করবো। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে যদি আরেকটু আপনার এক্সটেনশনে একটু কথা বলি, যে আপনার মানি ম্যানেজমেন্ট জিনিসটা আর একটু ভালোভাবে যদি বুঝতে চাই, তাহলে আপনার কি আছে যে আপনার বাজেট তৈরি করা। অর্থাৎ আমার যে ইনকাম আছে, অর্থাৎ আমার ইনকাম থেকে যে আপনার এক্সপেন্ডিচার আছে, এবং আমি যে সেভিংস করব, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর একটা বাজেট আমাকে প্রিপেয়ার করতে হবে। এবং আমি আপনাদের একটা আহ, মানে প্র্যাকটিক্যাল একটা ফাইল দেখাবো, যেখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বাজেটটা আমরা আসলে পার্সোনাল লেভেলে আমরা কিভাবে করতে পারি সেটা। দেন হচ্ছে সঞ্চয়ের বিষয়টা, সঞ্চয় যেটা বললাম যে আসলে আপনার যতটুকু উদ্বৃত্ত থাকবে, আপনার যতটুকু আপনি ইনকাম করলেন, ইনকাম থেকে আপনি যে এক্সপেন্সটা করলেন, এক্সপেন্সের পরে আপনার একটা উদ্বৃত্ত থাকবে, সেটা আপনি কতটুকু পয়েন্টে আপনারা সঞ্চয় করবেন। এবং সঞ্চয় করলে কি আপনি কি সঞ্চয় করেই রেখে দিবেন, না আপনি আসলে ইনভেস্ট করবেন, সেটা আমরা জানবো। দেন হচ্ছে আপনার ইনভেস্টের বিষয়ে জানবো, যে আসলে কোথায় কোথায় ইনভেস্ট করলে আসলে আমাদের জন্য এই মানিটা ফ্রুটফুল হবে, সেই বিষয়টা আপনাদেরকে বলবো। দেন হচ্ছে আপনার যে ব্যয়টা আছে, এই ব্যয়, এই যে চারটা বিষয় আছে, এই চারটা বিষয়ের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে আপনার মূলত মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার কাছে টাকা আছে, এই টাকা নিয়ে আপনি একটা বাজেট করলেন, বাজেট করলে ওই টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করলেন, কিছু অংশ ব্যয় করলেন, কিছু অংশ আপনি বিনিয়োগ করলেন। তো এটার যে একটা ম্যানেজমেন্ট, সুন্দর একটা ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মূলত মানি ম্যানেজমেন্ট। তো আমাদের যেটা সমস্যা হয় যে আসলে আমরা ইনকাম করি কিন্তু আপনার ব্যয়ের ক্ষেত্রে আমাদের লাগামহীন আমরা, যে আমরা আসলে কোথায় ব্যয় করতেছি, কতটুকু ব্যয় করতেছি, এই জিনিসটা আসলে আমরা করি না। তো এইটা না করার কারণে হচ্ছে মূলত আমরা আসলে টাকা ইনকাম করি ঠিক আছে, কিন্তু আমরা আগাতে পারি না। এখন আমরা চলে যাই যে আসলে একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করি, যে আসলে আপনার আপনার যে টাকার বিষয়টা, এই টাকার বিষয়টা যদি থাকতে হয় তাহলে আমাকে আমাকে কিছু ফাউন্ডেশন লাগবে। অর্থাৎ ফাউন্ডেশনটা কি? আত্মনির্ভরতা, অর্থাৎ সেলফ সাফিসিয়েন্সি। অর্থাৎ সেলফ সাফিসিয়েন্সিটা কি? যে আপনার আপনি মূলত অন্য কারোর উপরে নির্ভর না। অর্থাৎ আপনি যদি অন্য কারোর উপরে নির্ভর থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারবেন না। ঠিক আছে? তো আত্মনির্ভরতাটা কি? যেটা হচ্ছে আপনার নিজের প্রয়োজন, আমার যে নিজের প্রয়োজনগুলো, এই প্রয়োজনগুলো হচ্ছে আমার যে শ্রম বলেন, দক্ষতা বলেন, আমার প্ল্যানিং বলেন, এগুলোর মাধ্যমে পূরণ করা। অর্থাৎ আমি কারো কাছে ধর্ণা দিব না। অর্থাৎ আমি আমার নিজের জিনিসটা আমি নিজের দক্ষতায় আমি নিজের প্রয়োজন আমি নিজে মিটাবো। তো এটাকে বলা হচ্ছে আপনার সেলফ সাফিসিয়েন্সি। এবং এই সেলফ সাফিসিয়েন্সিটাই হচ্ছে আপনার যেটাকে বলা হয়েছে মানি ম্যানেজমেন্টের একটা ভিত্তি, একটা পিলার। এটা যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। তাহলে আপনার প্রথম যে পিলারটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কি করতে হবে? আত্মনির্ভরতা আপনার নিয়ে আসতে হবে, অর্থাৎ সেলফ সাফিসিয়েন্সি আপনার থাকতে হবে। এখন সেলফ সাফিসিয়েন্সির ব্যাপারে কিন্তু আসলে আমাদের ইসলামে কিন্তু অনেক কিছু বলা আছে। এবং আপনার ইসলাম বলেই যে একজন মুসলিম আপনাকে আত্মনির্ভরতা নিয়ে আপনার জীবনযাপন করার কথা আপনার ইসলাম বলে। তো এখানে দুইটা হাদিস আমি এখানে বলে নিই, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার
উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে উত্তম। অর্থাৎ উপরের হাতটা কি, উপরের হাতটা হচ্ছে যে আসলে দেয়, অর্থাৎ যে যে হচ্ছে দাতা, ঠিক আছে, যে গ্রহিতা না, গ্রহিতার থেকে আপনার দাতা, তার হচ্ছে আপনার হাতটা উত্তম। ঠিক আছে, তার মানে কি আপনার আত্মনির্ভরতা থাকলেই তো আপনি আসলে আপনার হাতটা উপরে থাকবে, ঠিক আছে। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার খুব একটা মানে আশা ব্যঞ্জক একটা আপনার হাদিস, যে আপনার যেটা বলা আছে যে একজন মানুষ সে যা গ্রহণ করে বা সে যা খায়, সেটা সে নিজে যেটা উপার্জন করে, এটার চেয়ে উত্তম কোনোটা না। অর্থাৎ আমি একটা জিনিস, সেটা ছোট বার্গার হতে পারে, সেটা একটা অল্প দামের হতে পারে, কিন্তু এটা যদি আমার নিজের টাকায় যদি আমি ক্রয় করি, সেটা যে খাওয়ার যে একটা তৃপ্তি, সেটা অন্য কেউ যদি এর চেয়ে ভালো বেটার কিছু দেয়, ওই তৃপ্তিটা আমাদের আসে না। ঠিক আছে, তার মানে এখানে যে বিষয়ের উপর আপনাদেরকে এনকারেজমেন্ট করলো সেটা হচ্ছে আপনার আসলে আত্মনির্ভরতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই জন্য আসলে আহ কিছু উপাদান আছে, আত্মনির্ভরতার কিছু উপাদান, আমি যেহেতু একটু ইসলামিক পার্সপেক্টিভ নিয়ে আসতেছি। তো এখানে যেই বিষয়গুলো আপনাদের লাগবে, এটা হচ্ছে আপনার তাওয়াক্কুল করা, তারপর হচ্ছে আপনার যা আছে তাতেই আপনার সন্তুষ্ট থাকা, তারপর হচ্ছে আপনার নিঃস্বার্থভাবে আপনার আল্লাহর জন্য করা, তারপর হচ্ছে আপনার অপচয় না করা এবং পরিকল্পিত ব্যয় করা, যেটা আমরা আসলে মানি ম্যানেজমেন্টে নিয়ে আসছি। যে আপনার অপচয় করব না আমরা, আমরা যতটুকু ব্যয় করব এটা প্ল্যান মাফিক করব। এটাই হচ্ছে মূলত মানি ম্যানেজমেন্ট। তো আত্মনির্ভর নির্ভরতার একটা অংশ হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। এবং আমি যেটা বলছি যে আসলে মানি ম্যানেজমেন্ট যদি আমরা করতে যাই, তাহলে আসলে এই পিলারটা আমাদের দরকার, যে আপনার আত্মনির্ভরতা দরকার। এবং তাওয়াক্কুল জিনিসটা কি জানেন? তাওয়াক্কুল জিনিসটা হচ্ছে, ধরেন একজন ব্যবসায়ী, সে আহ একজন শপকিপার, সে একটা দোকান খুললো, ঠিক আছে, সে কি জানে যে আসলে তার আজকে মানে একটা কাস্টমার আসবে বা আসবে না? সে কিন্তু কিছুই জানে না। সে কিসের আশায় আপনার দোকানটা খুললো? অবশ্যই কি আল্লাহর উপর ভরসা করো। এবং এটাই আল্লাহ তাআলা বলছে যে যে আল্লাহর উপর ভরসা করবেন তিনি তার জন্য যথেষ্ট। ঠিক আছে, এবং দেখবেন যে কোনো দোকানদার কি খালি হাতে বাসায় ফিরে না। ঠিক আছে, তো এই মানে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা আমাদেরকে নিয়ে আসতে হবে যদি আত্মনির্ভরতা আমার নিয়ে আসতে চাই। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, আপনি যদি আহ ধরেন কোথাও জব করেন, আপনি একটা ফিক্সড স্যালারি পান, সেক্ষেত্রে কিন্তু দেখেন যে আপনার চিন্তায় থাকে কি আমি একটা অ্যামাউন্ট আমি পাবো মাস শেষে। কিন্তু একজন ধরেন ব্যবসায়ী, সে কিন্তু আসলে চিন্তা করতে পারে না যে আসলে আমি এই মাসে কত টাকা ইনকাম করব, কি আশায় বিষয়। ঠিক আছে, তো সে কি আল্লাহর উপর ভরসা করেই তার তাওয়াক্কুলটা অনেক বেশি। যারা ব্যবসায়ী তাদের তাওয়াক্কুলটা অনেক বেশি, কারণ হচ্ছে তার তো আপনার সোর্স নাই, সে জানে না সে আসবে কি আসবে না। ঠিক আছে, তো এই কারণে দেখবেন যে কোনো ব্যবসায়ী না খেয়ে থাকে না, কোনো চাকরিজীবী না খেয়ে থাকে না, আল্লাহ তাআলা সবারই কি ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লামের কিছু দোয়া, আমি যেটা বলতেছিলাম, এটা আমি এগুলো কেন নিয়ে আসলাম, যে আসলে দেখেন যে আমরা বাহিরে যে রিসোর্স গুলো পাই, এখানে কিন্তু আসলে ইসলামিক পার্সপেক্টিভ গুলো নিয়ে আসা হয় না। যে আসলে মনে হয় যে আসলে ইসলাম এই মানি ম্যানেজমেন্ট বা সঞ্চয় এগুলো নিয়ে কিছুই বলে নাই। কিন্তু এগুলো নিয়ে যখন আমি স্টাডি করলাম, তো দেখলাম যে আসলে এত পরিমাণ এই যে মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়, আত্মনির্ভরতা, রিজিক, এই বিষয়গুলো নিয়ে এত বেশি আসছে, তা আসলে না বলে আমি পারতেছি না। তো যাই হোক, আমি এগুলো আনছি কিছু কিছু। যেমন কিছু দোয়া আছে যে আপনার এখানে ডিরেক্টলি আপনার আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতো যে আমাকে অন্যের মুখাপেক্ষী না করুন। অর্থাৎ আমার, অর্থাৎ আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী না করুন। ঠিক আছে, এটা কি একটা আত্মনির্ভরশীলতা। ঠিক আছে, আত্মনির্ভরশীলতার জন্য আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এখানে দোয়াটা দেওয়া আছে যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। এই যে এই দোয়াটা সবসময় আপনারা পড়বেন, যে আপনার যদি আপনি আত্মনির্ভরশীলতা অর্জন করতে চান। ঠিক আছে, তারপরে আপনার এখানে আরেকটা দোয়া আছে, এখানেও বলছে যে কি আপনার আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আপনার আত্মনির্ভরতার জন্য। ঠিক আছে, এখানে যাতে আল্লাহ তাআলা আমাকে আত্মনির্ভর করে, এই জন্য আমাদেরকে এই দোয়াগুলো করতে হবে। আচ্ছা, তারপর এবার আমরা আত্মনির্ভরশীলতা একটা পিলার আমরা চলে গেলাম, এবার আমরা আরেকটা পিলারে যাই, সেটা হচ্ছে আপনার রিজিক। তো রিজিক এই জিনিসটা যদি আপনি যত বেশি ভালো বুঝবেন, আপনি মানি ম্যানেজমেন্ট তত ভালো করতে পারবেন। ঠিক আছে, কারণ একটা জিনিস দেখেন যে আপনার আসলে ধরেন টাকা পয়সাই নেই, আপনি মানি ম্যানেজমেন্ট কি করবেন? তাই না? তো এখন আমরা চিন্তা করি যে টাকা মানে কি রিজিক। ঠিক আছে, এখন আসলে কি টাকা মানে রিজিক? আসলে টাকা মানে শুধু টাকা মানে রিজিক নয়। অর্থাৎ জীবন ধারণের সকল অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে যেটা আসে,
সেটাই হচ্ছে আপনার জন্য রিজিক। যেমন রিজিকের যদি কিছু ধরন আমি দেই, অনেক ধরন আছে, কিছু ধরন যদি আমি দেই: নিরাপত্তা, খাদ্য পানি বস্ত্র, জ্ঞান ও প্রজ্ঞা, স্বাস্থ্য সময়, অর্থাৎ ভালো স্বাস্থ্য, সময়, ভালো মানুষ সম্পর্ক, মানসিক শান্তি ও সন্তুষ্টি। এখন দেখেন, কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না, কিন্তু আমি নিরাপত্তাটা কেন আগে নিয়ে আসছি? দেখেন, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই, আপনি কি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন? আপনি কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন না। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে গাজা, ফিলিস্তিন, ধরেন কারো কাছে টাকা থাকলো কিন্তু তাদেরকে এখন নিরাপত্তা আছে, এখন সে কি টাকা থাকলে কি মানি ম্যানেজমেন্ট করতে পারবে? মানি ম্যানেজমেন্ট করতে পারবে না। তার মানে কি, নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি আমার একটা রিজিকের অংশ, অর্থাৎ টাকাও একটা রিজিক। আমার এই যে নিরাপত্তা, সিকিউরিটি, এটাও একটা কি আমার রিজিক। এছাড়া খাদ্য পানি বস্ত্র জ্ঞান প্রজ্ঞা স্বাস্থ্য সময় সবকিছু কি আমার রিজিক। মানসিক শান্তি কি, এটাও একটা রিজিক। ধরেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার মানসিক শান্তি নেই, অর্থাৎ আপনি ঘরে আসলে আপনার মানে মন অশান্ত হয়ে যায়, তাহলে কি আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন? আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন না। ঠিক আছে, তার মানে আমার সবকিছু লাগবে। তো এই রিজিকের জন্য আগে চিন্তা করতে হবে যে এই রিজিক আসলে আসে কোথা থেকে। যে অনেকে কোশ্চেন করে যে আপনার রিজিক শুধুই কি আল্লাহর হাতে? হ্যাঁ, একেবারে মানে ক্লিয়ার কাট অ্যান্সার, শুধুই আল্লাহর হাতে। অর্থাৎ আমরা কি করতে পারি? আমরা আমাদের চেষ্টাটা করতে পারি। অর্থাৎ যেটা আমি আপনাদের একটা উদাহরণ দিলাম, ধরেন আপনারা যে কোর্সটা করতেছেন, ধরেন জমি কিনলো একজন জমি কিনলো, কিন্তু এটা অহরহ হয় যে জমি কিনছে, দেখতেছে জমির মধ্যে ভেজাল। ঠিক আছে, জমির মধ্যে ভেজাল, তাহলে কি সে কি উত্তম রিজিকটা সে পাইলো? এখন তার তো এই জমি নিয়ে কত মারামারি, কত দৌড়াদৌড়ি, কত তাই না? আবার আরেকজন জমি কিনলো, ওই জমির মধ্যে কোনো সমস্যাই নেই, তার মানে কি সে একটা উত্তম রিজিকটা পাইছে। ঠিক আছে, তার মানে কি এই বিষয়গুলো, যে এই যে বললাম যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, হ্যাঁ, এই নিরাপত্তা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার জন্য যে বিষয়টা আল্লাহর কাছে, এগুলো চাইতে হবে আমাদেরকে। তাহলে এখানে কিছু আয়াত আছে যে আসলে রিজিক কি শুধুই আল্লাহর হাতে? উত্তর হচ্ছে হ্যাঁ, রিজিক শুধুই আল্লাহর হাতে। কেন? আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই, পৃথিবীতে বিচরণ করে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি নেই নাই। তার মানে কি, আল্লাহ তাআলার হাতেই রিজিক। অর্থাৎ আপনি একটা জমি কিনছেন, ওই জমির সাথে যাবতীয় সবকিছু, অর্থাৎ আপনি জমি কিনছেন, আপনার ওই জমিতে কি আপনার ইউজ করার মতো ক্যাপাবিলিটি, এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকতে হবে। অনেক মানুষ আছে, আমি যেটা বললাম, যে জমি কিনছে কিন্তু আপনার ঠিকমতো বসবাস করতে পারে না, নিরাপত্তা নাই। ঠিক আছে, কাগজে ভেজাল, এই সমস্যা, এই সমস্যা। বুঝতে পারছেন আমি কি বলছি? তো আমার সার্বিক বিষয়টা যখন আমার উত্তম থাকবে, তখন ওইটা হয়ে যাবে কি ভালো রিজিক। ঠিক আছে, তো এই রিজিক সবকিছু কি আল্লাহর পক্ষ থেকে আসে। তো এখানে আরেকটা আয়াত আছে, সূরা মুনাফিকুনের। তো এই আয়াতে কি বলা আছে যে, দেখেন খুব সুন্দর করে বলা আছে, আর আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো বা দান করো। তাহলে কথাটা একটু বুঝেন যে আমি যা রিজিক দিয়েছি, তার মানে কি আমাদের কোনো কিছু থেকে আমরা দান করব না, বলছে যে আমি তোমাদের দিয়েছি ওখান থেকে তুমি দান করো। তার মানে কি এখানে প্রমাণ হয়ে যায় যে রিজিক একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আচ্ছা, এবার যেটা আমি বললাম যে আসলে উপকারী রিজিক আর অনুপকারী রিজিক। ঠিক আছে, তো উপকারী রিজিকটা কি? এখানে দেখেন যে একটা একটা আছে, এইখানে দেখেন যে একটা বাকেট আছে, ধরেন বাকেটটা ধরেন আপনি, আর এই যে পানিটা, এই পানিটা দেখতেছেন টাকা। ঠিক আছে, এখন এখানে দেখেন কোনো প্রবলেম নাই, তার মানে কি আপনার পুরো টাকাটা থাকতেছে, পুরো টাকাটা থাকতেছে। আর এইটাতে দেখেন যে ধরেন আপনার আহ অনেক সমস্যা। ঠিক আছে, ধরেন এখানে ফুটা আছে, এই আছে, সে আছে, আপনি কি পানিটা ধরে রাখতে পারবেন? আপনি পানিটা ধরে রাখতে পারবেন না। তাহলে আপনার বুঝতে হবে যে আপনার রিজিক হলেই হবে না, এটা কি আপনার কল্যাণকর উপকারী রিজিক থাকতে হবে। ঠিক আছে, ধরেন কিছু মানুষ আছেন 20,000 টাকা স্যালারি পায়, কিন্তু বছর শেষে বা সরি মাস শেষে তার 1-2 হাজার টাকা সেভিংস থাকে। আবার কিছু মানুষ আছে
আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা স্যালারি পায়, কিন্তু মাস শেষে 20,000 টাকা ধার নিয়ে চলে, এরকম আছে, কেস আছে। ঠিক আছে। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হচ্ছে এই এই কারণে হয়, দেখেন। এটা হচ্ছে আপনার, তার যে টাকা, এই টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিছে, অর্থাৎ রিজিকটা ভালো। আর এর মধ্যে টাকা দিছে ঠিক আছে, প্রবলেম দিয়ে ভরে দিছে। ওই প্রবলেম সলিউশন করতে করতে আপনার সব টাকা চলে যায়। ঠিক আছে। এখানে আপনি আসলে যত বেশি প্রবলেম, তত আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন না। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এই প্রবলেম গুলোকে আটকাতে হবে, তারপর আপনি ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। এখন দেখেন, আপনি 50,000 টাকা কোথা থেকে আপনি পাইছেন, হঠাৎ করে শুনতেছেন যে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ না করুক। এখন আপনার দেখতেছেন যে ওখানে 50,000 টাকা লাগতেছে, তো এখন আপনি কি করবেন? ঠিক না? তো এভাবে কি আর মানি ম্যানেজমেন্ট হবে? হবে না। তার মানে আমার যখন উপকারী রিজিকটা আমার কাছে আসবে, তখন হচ্ছে আমি আমি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবো। আর যদি উপকারী রিজিক না আসে, আমার যদি প্রবলেম দিয়ে ভরা থাকে, সেক্ষেত্রে আমি করতে পারবো না। আমি একটা উদাহরণ আপনাদের বলি, যে আমার পরিচিত একজন আমাকে এটা বলতেছিল যে গভর্নমেন্টের একজন কর্মকর্তা, একটা ডিপার্টমেন্টের, তো মানে জাস্ট মেনশন করতেছি না। তো সে আপনার প্রতি মাসে তাকে 80,000 টাকার একটা ট্রিটমেন্ট করতে হয়। অর্থাৎ তার বোনের ভিতরে ধরেন একটা সমস্যা হয়েছে, তো এই যে 80,000 টাকা তার ট্রিটমেন্ট করতে হয়, এই জন্য সে সে অবশ্য কি করতো, ঘুষ খাইতো। এখন সে, তার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্যাটা দিয়ে দিছে, এখন সে এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে ব্যয় করে। তাহলে কি তার হবে মানি ম্যানেজমেন্ট? তার দ্বারা মানি ম্যানেজমেন্ট হবে না। ঠিক আছে। তার মানে কি, আপনি যত বেশি আপনার রিজিকের মধ্যে প্রবলেম কম থাকবে, তত বেশি আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন। তো আপনাকে উপকারী রিজিক অন্বেষণ করতে হবে। এজন্য আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো এখানে কি শিখাইছেন, যে হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল ও পবিত্র রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল চাই। তো কি কি বলছে, যে আপনার হালাল ও পবিত্র রিজিকের কথা এখানে বলছে, যে এটাও আল্লাহর কাছে চেয়ে নাও, পবিত্র রিজিক, উপকারী রিজিক। ঠিক আছে, যেটা হচ্ছে আমার কাজ করবে, এমন কোন রিজিক না যে যেটা দিয়ে আসলে আমার কিছু হবে না। ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয় আমরা বুঝলাম, দুইটা পিলার আপনাদের সাথে আলোচনা করলাম। একটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, অর্থাৎ আমি যদি মানি ম্যানেজমেন্ট সেভিংস করতে চাই, আমাকে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। আরেকটা হচ্ছে আপনার রিজিকের ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে। তো আমাকে উপকারী রিজিক অন্বেষণ করতে হবে, উপকারী রিজিক পেতে হবে। তো উপকারী রিজিক যখন হবে, তখন হচ্ছে আমি মানে সঞ্চয় করতে পারবো, মানি ম্যানেজমেন্টও ভালোভাবে করতে পারবো। আচ্ছা, এবার আসেন যে আসলে সঞ্চয়ের ধারণাটা কি। আসলে সঞ্চয় তো আমি বললাম যে আসলে আপনার উদ্বৃত্ত অর্থ আপনি সঞ্চয় করে রাখলেন ফর ফিউচার অপরচুনিটি, অর্থাৎ ভবিষ্যতে কোনো অপরচুনিটির জন্য আপনি সঞ্চয় করে রাখলেন। যেমন ইসলামও এটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার পরিবারের জন্য 1 বছরের জন্য খাদ্য সংরক্ষণ করো। অর্থাৎ এখানে কি বলছে, যে সংরক্ষণের কথাটা বলা আছে, সেভিংস। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনি কেন সঞ্চয় করবেন? 1 নাম্বার, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি, পরিবারের নিরাপত্তা, বিনিয়োগের সুযোগ, নেক্সট অপরচুনিটি, কোনো বিনিয়োগের সুযোগ, ঋণ মুক্ত জীবন। এই ঋণ মুক্ত জীবন নিয়ে আমি সামনে আরো বলবো। ঠিক আছে। তো আমরা সেভিংসটা কেন করি? আমরা সেভিংসটা করি হচ্ছে আপনার জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি। যদিও এই জিনিসটা ইসলামে এনকারেজ করে, যে আপনার আসলে নিয়তের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে, যে আপনি যদি, যেটাকে বলে ইমার্জেন্সি ফান্ড, এই ইমার্জেন্সি ফান্ডের নিয়েতে যদি আপনি চিন্তা করেন যে আমার কোনো অসুখ হবে, আমার বিপদ আসবে, আমি ওখানে বিপদ আপদের জন্য আমি ফান্ড করলাম, দেখবেন যে আপনার ওই ফান্ডটা বিপদের জন্য চলে গেছে। ঠিক আছে। তো যাই হোক, মোট কথা এখানে চলে আসি, যে আপনার পরিবারের একটা নিরাপত্তা, নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে দেওয়া, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করে, যে তুমি তোমার সন্তানাদিকে এমন ভাবে রেখে যাইও না যাতে করে তারা ভিক্ষা করে খায়। ঠিক আছে। তার জন্য আমরা সেভিংস করব। দেন হচ্ছে বিনিয়োগের সুযোগ, যেটা আমি বললাম যে আমি ইনভেস্টমেন্ট করব। দেন হচ্ছে আপনার ঋণ মুক্ত
জীবন যাপন করব, যার কারণে আমার যদি একটা ফান্ড থাকে, তাহলে তো আমি আসলে লোনের জন্য ধর্ণা দিব না। ঠিক আছে, আর এবং ঋণ মুক্ত জীবনযাপন করা এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত। কারণ আমি সামনে সামনে স্লাইড গুলোতে আছে যে আসলে ঋণ মুক্ত জীবনযাপনের জন্য দুই তিনটা স্লাইড আছে, আপনি আলোচনা করবো। তো এখানে দেখেন যে একটা কৃষকের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে যে আহ, সে যখন আপনার ফসল হইতো সেটা তিন ভাগে ভাগ করতো। এক ভাগ হচ্ছে আপনার পরিবারের জন্য ব্যয় করত, আরেক ভাগ হচ্ছে আপনার সে দান করে দিত, আরেক ভাগ হচ্ছে আপনার সে সঞ্চয় করত তার পরবর্তী হারভেস্ট হারভেস্টিং এর জন্য, সে সঞ্চয় করে রাখতো। তাহলে তিন ভাগে বিভক্ত করতো, তাহলে এখানে সঞ্চয়ের বিষয়টা আছে। এবং এই যে তিন ভাগে ভাগ করার মানে উপকারিতা সে কি পাইতো, সেটা যে কোথাও বৃষ্টি হইতো না, মেঘ তার নাম বলে বলে সেই আপনার আহ ফসলের জমিতে এসে বৃষ্টি বর্ষণ করতো। ঠিক আছে, তাহলে আমাদের দানের বিষয়টা আমার আসবে সামনে ইনশাল্লাহ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখন আসি যে আসলে এতক্ষণ তো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার বলতো যে আহ, মানে অর্থনীতি নিয়ে এত কথা বলছে এত কথা বলছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্থিক অবস্থা কেমন ছিল? এখন ব্যাপারটা হচ্ছে আপনার মানে মার্কেটে এমন প্রচলিত যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা গরিবী জীবনযাপন করছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো ম্যাক্সিমাম মানুষ গরিব, যার কারণে আমরা চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গরিব বানাইতে পারি আমাদের গ্রুপে চলে আসলো। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আর্থিক অবস্থা কেমন ছিল এটা যদি আমি আপনাদের বলি, জাস্ট একটা হাদিসে আপনারা বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিল। মানে অন্য সময় যতটুকু ছিল তার থেকে বেশি দানশীল ছিল। তো কেমন দানশীল ছিল? যেমন পূর্ব দিকের বায়ু দ্রুত ও মুক্তভাবে প্রবাহিত হয়। বুঝতে পারছেন যে বায়ু যত দ্রুত আপনার মুক্তভাবে প্রবাহিত হয়, এই পরিমাণ দানশীল ছিল। এখন তার যদি নাই থাকতো দান করতো কিভাবে? তাও আবার কি এত মানে যেটাকে বলে এত বেগে সে দান কিভাবে কিভাবে করতো? আমি আপনি কি পারবো এইভাবে দান করতে? প্রতিদিন কি আমি এইভাবে মানে বায়ুর বেগে আমি কি দান করতে পারবো? পারবো না। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাম ধনী ছিল, কিন্তু আমাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসতো সব দান করে দিত, সে নিজের কাছে কিছু রাখতো না। এটা হচ্ছে মানে ব্যবধান, আর কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিল। আচ্ছা, এবার আসি যে আসলে আমরা মোটামুটি আগের পার্ট গুলো বলে ফেললাম। এখন আমরা আসলে মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে কিভাবে করব। তা আমি এই জিনিসটাকে দুইটা ভাগে বিভক্ত করছি, যাতে করে আমি তো বললাম যে আসলে আপনার শুধু টাকা থাকলে হবে না, এই টাকার মধ্যে কি থাকতে হবে? বরকত থাকতে হবে, উপকারী জিনিসটা থাকতে হবে। কারণ হচ্ছে বরকত জিনিসটা কি? বরকত জিনিসটা হচ্ছে আপনার বরকত জিনিসটা কি? বরকত জিনিসটা হচ্ছে আপনার এক লোক 1 লক্ষ টাকা স্যালারি পায়, সে মাস শেষে 10,000 টাকা ধারে ধারে থাকে। আরেক লোক 1 লক্ষ টাকায় স্যালারি পায়, তার সঞ্চয় থাকে। ঠিক আছে, এটা কেন? অবশ্যই তার বরকত আছে, বা অন্য আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে কোনো সোর্স খুলে দিছে। ঠিক আছে, যার কারণে একভাবে না একভাবে সে কি অ্যাডভান্টেজটা পায়। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে আমরা দুই ভাগে বিভক্ত করছি। যে একটা হচ্ছে আমরা আসলে মানি ম্যানেজমেন্ট যদি করতে যাই, সেক্ষেত্রে আমাদের স্পিরিচুয়ালি আমরা আসলে কি করতে পারি আর কি, এবং কি করলে আসলে আমরা এই বরকতটা পাবো, যাতে করে মানিটা আমার থাকে। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা আমাদের ডে টু ডে লাইফে কিভাবে আসলে আমরা এই প্ল্যানিংটা করব, বাজেটিংটা করব, এবং কি কি অ্যাভয়েড করা উচিত এবং কি কি করা উচিত, এই জিনিসটা আমরা আলোচনা করব। তো প্রথমে আসি যে আসলে এই বরকত, অর্থাৎ আপনি টাকা থাকলো, এটা বরকতের জন্য আপনাকে আসলে কি কি করতে হবে। তো 1 নাম্বার নিয়ে আসছে যে দান। আপনাকে অবশ্যই দান করতে হবে, হালাল উপার্জন করতে হবে, আল্লাহর জন্য সময় বের করতে হবে, এবং এক্সপেন্সের যে প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা মেনটেন করতে হবে। তো আমরা আসি যে প্রথম অবস্থায় যে আসলে কেন আমি দানটাকে আগে নিয়ে আসলাম। কারণ হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দান সম্পদকে কমায় না, বরং বাড়ায়। এবং দানের মাধ্যমে আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয়।
আচ্ছা এখন বুঝেন, একটা লোক 50,000 টাকা পেলো, এখন তার আত্মীয় স্বজনের মধ্যে একটা বিপদ হয়ে গেল, তার 50,000 টাকা চলে গেল, আবার আরেকজন 50,000 টাকা পেলো, তার কোনো বিপদই নাই। ঠিক আছে, তার কোনো বিপদই নাই, তাহলে তার 50,000 টাকা থেকে গেল না। এটাই তো বুঝতে হবে, যে আসলে দান মানুষের বিপদ আপদ দূর করে দেয়, এবং এই বিপদ আপদ যত বেশি দূর হবে, আপনার টাকাটা তত আপনি রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি একটু আর্থিক উপকারিতা বলি, যে আপনার এটা কি হয়, সম্পদের বরকত বৃদ্ধি পায়, সম্পদের বরকত বৃদ্ধি পায়। এবং আপনার দান করলে কি কি হয় না, সম্পদ কমে না, এবং জীবিকার যে প্রশস্ততা, দেখবেন যে আপনার সোর্স বেড়ে যাবে, দারিদ্রতা দূর হবে, এবং নতুন রিজিকের রাস্তা বের হয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিপদ আপদ আপনার দূর হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা যদি থাকে, এই জিনিসটা থাকলে তো আপনার মানি আসবে, টাকা থাকবে, তারপর না আপনি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, তাই না? তাহলে আমরা প্রথম শিক্ষাটা বুঝি যে আপনাদের অবশ্যই দান করতে হবে। আচ্ছা, আমি একটা নিজের অভিজ্ঞতা বলি, যে আসলে আহ ধরেন আমার যখন বেবি হয়, তখন আসলে আমার কাছে এত টাকা পয়সা ছিল না। ঠিক আছে, তো আমি আসলে হসপিটালে নিয়ে গেছিলাম। এখন আমার কাছে আসলে এত অল্প পরিমাণে ছিল, যে আপনার ওই সিজার করার মতো আসলে আমার কাছে কিছু ছিল না। এখন যেটা হয়েছে, যে আপনার ডাক্তার বলতেছে যে সিজার করানো লাগবে। এখন 2 ঘন্টা সময়, যদি আপনার নর্মালি মানে বাচ্চা ডেলিভারি হয় তাহলে হবে, আর যদি না হয় সিজারে যেতে হবে। তা আমি আসলে আহ ব্যাপারটা হচ্ছে মানে একটু ইতে পড়ে গেলাম। তা আমি হাসপাতালের বাইরে দিয়ে হাঁটতেছি। তো আসলে আমার কাছে, আমি চিন্তা করলাম যে আসলে আমার কাছে তো এত টাকা পয়সা নাই, এই সময় ছিল না। তো কি করা যায়, এক লোক আসলো, আমি 1,000 টাকা তাকে দিয়ে দিছি। দিয়ে দিছি বলতে, আমার কাছে যা আছে তো হবেই না, তাকে আমি দিয়ে দিছি 1,000। তা আলহামদুলিল্লাহ, আমি যখন চলে আসছি, আমার বেবি আপনার 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এটা আমার নিজের জীবনে চাক্ষুষ। ঠিক আছে, এই দানের এগুলো আপনি একবার দেখেন, যে আপনি দান করবেন, যে আপনি চাক্ষুষ দেখতে পারবেন যে আপনার বিপদ আপদ কেমনে খুব দ্রুত আপনার মানে দূর হয়ে যাবে। তাহলে দেখেন যে এটার মাধ্যমে আমার কি টাকাটা থেকে গেল না, আমরা এখন আমি ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে আপনার, তাহলে আমরা কি করতে হবে, দান করতে হবে। দানের মাধ্যমে আপনার বিপদ আপদ দূর হয়ে যায়, এটা আমি আমার নিজের জীবনে চাক্ষুষ। ঠিক আছে, যাই হোক, এখন আসি যে আমরা আসলে কোথায় কোথায় দান করতে পারি। একটা হচ্ছে, যদি আপনি জাকাতের থাকে, তাহলে অবশ্যই আপনি জাকাত দিবেন, এটা ফরজ, আপনাকে দিতে হবে। এছাড়া আপনি যেটা থাকে সেটা হচ্ছে আপনার আল্লাহ রাস্তায় কিছু স্বেচ্ছায় ব্যয় করা, দেন হচ্ছে আপনার সমাজের কল্যাণে ব্যয় করা। ঠিক আছে, তো এইসব জায়গায় আপনারা অবশ্যই কি করবেন, দান করবেন, যেখানে দানের সুযোগ আসে অল্প হলে আপনারা দান করবেন। এরপরে আমি আরেকটা হাদিস শোনাবো, যে এখানে ভয়ঙ্কর একটা হাদিস। ঠিক আছে, যে আপনাকে কেন দান করতেই হবে, কারণ এই কারণে করতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সকালে এবং বিকালে আপনার ফেরেশতাদের পালাবদল হয়। তখন একদল যখন চলে যায়, তখন বলে যায় যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে আল্লাহ যে দান করলো আজকে, তার তার তুমি পূর্ণ করে দাও, মানে যতটুকু করলো তা তুমি পূর্ণ করে দাও। আর আরেক দল বলে যে কৃপণতা করলো, বা যে দান করলো না, তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব কঠিন একটা হাদিস। তাহলে আমাকে কি করতে হবে, প্রতিদিন একটা হলো দান করতে হবে, এই যে এই হাদিস থেকে মানে এই ফেরেশতাদের এই বদদোয়া থেকে বাঁচার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, কি মানি ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে সম্পদ ধরে রাখতে হবে, এই ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, দান করতে হবে। আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনার অবশ্যই হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন আপনি করবেন, যতই আপনি করেন, আপনি দেখবেন একদিক দিয়ে একদিক দিয়ে আপনার চলে যাবে। মানে ওই যে যেটা বললাম ফুটা বালতি, আপনি দেখবেন সমস্যা আর সমস্যা। আপনি টাকা মানে পানি ঢালতেছেন, ওদিক দিয়ে বের হয়ে যাবে, ওদিক দিয়ে বের হয়ে যাবে, ওদিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার কি করতে হবে, হালাল উপার্জনে অন্বেষণ করতে হবে এটার জন্য। তারপর যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য সময় বের করা। এটাও একটা গুরুত্বপূর্ণ, যে এখানেও আপনার অশনি সংকেত, যে আল্লাহ তাআলা বলছে, যে এখানে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ একটা কথা বলছে, যে অর্থাৎ এখানে একটা হাদিস আছে,
যেটা হচ্ছে আপনার, যে ব্যক্তি আল্লাহর জন্য সময় বের করে, সময় বের করা মানে কি, ইবাদতে সময় বের করা, উপকারী কাজে সময় বের করা, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্যে সময় বের করা, এটা যদি কেউ করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তার দুই হাত মানে সম্পদ দিয়ে পূর্ণ করে দেয়। সম্পদ বলতে যে শুধু টাকা পয়সা তা না, আমি যেটা বললাম সম্পদ কিন্তু ওই যে রিজিক, তাহলে তার হাতকে সম্পদ দিয়ে পূর্ণ করে দেয়। আর যদি আপনার, সে যদি ব্যয় না করে, তাহলে আপনার তাকে ব্যস্ততা দিয়ে, তার সমস্যা দিয়ে পূর্ণ করে দেয়। তাহলে আমাকে অবশ্যই বরকত অর্জনের জন্য, আল্লাহর জন্য একটু হলেও আমাকে সময় বের করতে হবে। এবার আসেন যে আসলে এক্সপেন্সের প্রায়োরিটিটা কি, ইসলামে আসলে এক্সপেন্সের প্রায়োরিটিটা কি। প্রথম প্রায়োরিটি, আপনার অবশ্যই আপনার যেই টাকা আছে, আপনার যে সম্পদ আছে, এই সম্পদের সবচেয়ে বড় হকদার হচ্ছে আপনার স্ত্রী এবং আপনার পরিবার। সবচেয়ে বড় হকদার হচ্ছে আপনার স্ত্রী এবং আপনার পরিবার। অর্থাৎ যদি আপনার 100 টাকা থাকে, 100 টাকা থাকে, সেক্ষেত্রে আপনার আগে আপনার পরিবারের অংশ, তারপর হচ্ছে আপনার নিজস্ব, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার দান এবং আল্লাহর পথে ব্যয় করা। অর্থাৎ নিজস্ব প্রয়োজন বলতে ওই প্রয়োজন না, এখানে আপনার আহ প্রথম প্রায়োরিটি তো আবার নিজের হয়। তারপর এখানে মূল বিষয়টা হচ্ছে স্ত্রী এবং পরিবার, তারপর এখানে প্রয়োজন, নিজস্বটা অন্যভাবে আসছে, প্রয়োজন। ঠিক আছে। এই প্রয়োজনটা কি, যেমন আপনার এরকম হইতে পারে যে আমি বন্ধু বান্ধবের সাথে খেতে গেলাম, আমি এটা করলাম ওইটা করলাম, এটা হচ্ছে এই এই ওই নিজস্ব প্রয়োজনের কথা বলা আছে। কিন্তু আমার যেই, যেটা বললাম যে আপনার রুজি রোজগার, এটা তো আমার প্রথম প্রায়োরিটি। ঠিক আছে। তাহলে আমার যে বিষয়টা, যে প্রথম প্রায়োরিটি আমার, অনেকেই দেখবেন যে আপনার পরিবারে টাকা পয়সা দেয় না, সে বন্ধু বান্ধব নিয়ে ঘোরে, বেতনের টাকা পেয়ে মানে যায় বন্ধু বান্ধবদের নিয়ে আপনার ট্রিট দিতে, অত দিতে আপনার পরিবার না খেয়ে থাকে। এরকম হলে হবে না। ঠিক আছে। এরকম হলে হবে না। আপনার অবশ্যই আপনার যেই অর্থ সম্পদ, সবার আগে আপনার স্ত্রী এবং আপনার পরিবার, এদের জন্য আগে টাকা রাখবেন। তারপর হচ্ছে আপনার যদি আপনি নিজস্ব প্রয়োজনে যেই বাহিরের যেই বিষয়গুলো আছে এগুলো, তারপর হচ্ছে আল্লাহর পথে দান করা, ব্যয় করা। অর্থাৎ এইভাবে হচ্ছে আপনার প্রায়োরিটিতে যাবে। আচ্ছা, আপনার জীবন যে আসলে বরকত হয়েছে, এটা আপনি কেমন বুঝবেন? এক হচ্ছে সময় বরকত পাবেন, মানসিক শান্তি, অপ্রত্যাশিত অনেক সুযোগ চলে আসবে, পরিবারে ঐক্য থাকবে, অশান্তি থাকবে না, ভালো স্বাস্থ্য, অন্যকে সাহায্যের সুযোগ পাবেন, তারপর অপচয় কমে যাওয়া, দোয়া কবুল হওয়া, সন্তানের উন্নতি, পরিতৃপ্তি। এই বিষয়গুলো যদি আপনার থাকে, তাহলে বুঝবেন যে না, আপনার সম্পদে বা বরকত আছে। যাই হোক, আমরা এবার ওই স্পিরিচুয়াল পার্টটা শেষ করলাম। এবার আমরা চলে যাই আসলে ডে টু ডে লাইফে আমরা আসলে কিভাবে মানি ম্যানেজমেন্টটা করতে পারি। তো ডে টু ডে লাইফে যদি মানি ম্যানেজমেন্ট করতে যাই, আমি জাস্ট একটা আপনাদের সাথে ফাইল শেয়ার করি। তো দেখেন যে আপনার এটা একটা ফাইল। তো আপনারা বিভিন্ন ভাবে আপনারা করতে পারেন জিনিসগুলো। জাস্ট আমি আপনার একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে ক্যাশ বাজেট। আপনারা অবশ্যই ক্যাশ বাজেট করবেন, ক্যাশ বাজেট করবেন, আপনার ফান্ডের বিষয়টা দেখবেন, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম এক্সপেন্স এগুলো। এখানে ধরেন 3টা শীট আছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আপনাদের। তো এই যে ক্যাশ বাজেটটা দেখছেন, এটা যখন আমি অনেক আগে, জাস্ট যখন আমি একেবারে ইনিশিয়াল পয়েন্টে যখন আমি ট্রেনি হিসেবে কোথাও ছিলাম, তখন আমি 15,000 টাকা স্যালারি পেতাম। তো এই যে 15,000 টাকা স্যালারি, ওইটার উপরে আমি একটা আসলে বাজেট করতাম, এই যে ক্যাশ বাজেট। ঠিক আছে। তো ক্যাশ বাজেটটা কি, এর আগে আমি আগে যাই যে ফান্ডে, যে পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট। এটার জন্য কি হবে, যে আপনার এখানে কি কি আছে আমি যদি একটু বড় করি। তো ধরেন আপনার এখানে 12 মাস আপনি নিলেন, যে ধরেন 1 বছরের জন্য আপনি করবেন। তো প্রথমে আসবেন যে আপনার সোর্স অফ ইনকাম, যে আপনার আসলে কয়টা সোর্স থেকে আপনার ইনকাম আছে। আপনার কি শুধু স্যালারি থেকে ইনকাম আছে, না কোনো ইনভেস্টমেন্ট থেকে ইনকাম আছে, না অন্যান্য কোনো সোর্স, আউটসোর্স বা অন্য কোনো সোর্সে ইনকাম আছে। যদি থাকে তাহলে আপনারা এই সোর্স অফ ইনকাম এগুলো রাখবেন। রাখার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার
ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দিবেন যে আপনার কতটুকু আপনি পাবেন। তো টোটাল সোর্স অফ ইনকাম অর্থাৎ টোটাল আপনার ইনকামটা কত সেটা এখানে চলে আসবে। এবং ফান্ড অ্যালোকেশন, এই ফান্ড অ্যালোকেশন আমি জাস্ট এখানে একটা উদাহরণ দেওয়ার জন্য দিলাম। আপনারা বিভিন্নভাবে করতে পারেন। যেমন আপনার ফ্যামিলি এক্সপেন্স ফান্ড, এখানে আপনি ধরেন 50%, এই যে টোটাল ইনকাম, এই ইনকামের 50% আমি ফ্যামিলি এক্সপেন্সের জন্য ব্যয় করব। তাহলে এটা আমি 50% আমি এখানে দিয়ে রাখলাম। পার্সোনাল এক্সপেন্স ফান্ড, আমার নিজস্ব পার্সোনাল এক্সপেন্স থাকতে পারে, সেটা আমি 10% রাখলাম। আপনি বেশি রাখতে পারেন আপনারা আপনাদের অনুযায়ী। দেন হচ্ছে আপনার সেভিংস ফান্ড, এখানে আমি ধরেন 20% রাখলাম, সেভিং করে রাখবো। দেন হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্ট ফান্ড, এটা হচ্ছে আপনার 5% আমরা রাখবো। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ফান্ড, 10% আমরা রাখলাম। দেন হচ্ছে ডোনেশন ফান্ড, আমি যেটা বললাম যে দান জিনিসটা আমরা রাখতে হবে, যে আমরা প্রতিদিন ইনশাল্লাহ দান করবো। তো ডোনেশন ফান্ড, এই ডোনেশন ফান্ডটা আপনার ধরেন 5% রাখলাম। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার মূলত ধরেন জানুয়ারি মাসের আপনি স্যালারি পেলেন বা অন্যান্য ইনকাম হলো, এই ইনকামটা যখন হবে তখন হচ্ছে আপনারা প্রথমেই আপনারা এই ফান্ডের বিষয়টা করে রাখবেন। করে রেখে আপনার এক এক জায়গায় আপনি অ্যালোকেশন করে করে দিবেন, এবং ওই অনুযায়ী হচ্ছে আপনি খরচটা করবেন। আচ্ছা, ক্যাশ বাজেটটা কি? ক্যাশ বাজেটটা হচ্ছে আপনি 12 মাসের একটা বাজেট করবেন, যে আপনার সম্ভাব্য আপনি কত টাকা আসলে ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি আসলে কি রাখবেন, যে আপনার আসলে ক্যাশ ব্যালেন্সটা কত, আপনার এখন ক্যাশ ব্যালেন্স কত আছে, অর্থাৎ সব ফান্ড মিলে আপনার ক্যাশ ব্যালেন্সটা কত আছে সেটা ওপেনিং এ রাখলেন। দেন হচ্ছে আপনার রিসিপ্টটা কি, আপনার যে ইনকাম গুলো হচ্ছে ইনকাম থেকে আপনি আসলে মানে ক্যাশ কি কি পাবেন। ধরেন আমি স্যালারি 15,000 টাকা আমি এখানে দিচ্ছি, তো এখানে দিলে হচ্ছে আপনার টোটাল রিসিপ্ট আপনার জাস্ট 15,000 আসছে। এরপর আপনি এক্সপেন্স গুলো আপনি দিবেন। যেমন আপনি আমি এক্সপেন্স গুলো এখানে ধরেন কন্ট্রিবিউশন, ধরেন আমি ধরেন ডোনেশনের জন্য রাখলাম। তারপর হচ্ছে আপনার এই ডোনেশন অবশ্যই কি, এই যে ফান্ড, এই ফান্ডে যে 5%, এই 5% অনুযায়ী আমরা রাখবো আর কি। তো এটার জন্য একটা ধরে রাখলাম। তারপর হচ্ছে আমরা কনভেন্স, ধরেন আপনি অফিসে যাতায়াত করেন, এখানে যাতায়াত করেন, এইভাবে আপনার খরচ কত হতে পারে। ফুড পারচেস, এগুলো কত হতে পারে। এন্টারটেইনমেন্ট, আপনি কোথাও ঘুরতে গেলেন, এই করবেন সেই করবেন, এগুলো আপনি জাস্ট প্ল্যান করে রাখবেন আগে থেকেই। তো এগুলো প্ল্যান করে রাখবেন। ধরেন আপনার চিন্তা করলেন আমি বছরে একবার কোথাও ট্যুরে যাব, তো ট্যুরে যেই মাসে যাবেন, যে মাসে প্ল্যান করে রাখবেন, ওই মাসে আপনি একটা সম্ভাব্য এক্সপেন্স ধরে রাখবেন। দেন হচ্ছে আপনার যদি এক্সেপশনাল ফ্যামিলি এক্সপেন্স থাকে, সেটা আপনি চিন্তা করলেন, এখানে দিলেন। তারপর ইন্টারনেট বিল, মোবাইল বিল, সেলুন ক্লিনিং, তারপর হচ্ছে আপনার কোনো ধরনের সাবস্ক্রিপশন যদি কোথাও থাকে সেটা। তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট সেটেলমেন্ট, তারপর হচ্ছে আপনার যদি কাউকে লোন দিয়ে থাকেন সেটা। তারপর হচ্ছে আপনার আহ, বই কিনা বা অন্য প্রোডাক্ট কিনা, ঠিক আছে। বা কারো থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি পেমেন্ট করেন, সেক্ষেত্রে ওগুলো আপনি এখানে নিয়ে আসবেন। ঠিক আছে। তো এগুলো নিয়ে আসার পরে আপনার কি থাকবে, যে আপনার টোটাল ডিসবার্সমেন্ট থাকবে, একটা বাজেট করে রাখলেন। তারপর আপনার কি থাকবে, সারপ্লাস এন্ড ডিফিসিট। সারপ্লাস ডিফিসিট কি, আপনি যে যতটুকু আপনার ক্যাশ আছে, এখানে ধরেন ক্যাশ আছে হচ্ছে টোটাল আপনার 49,000 টাকা, এবং আপনি খরচ প্রথম মাসে হচ্ছে আপনার 17,000 টাকা, তো আপনার ক্যাশ আপনার কত থাকলো, 16,094 টাকা। যদি আপনার এটা নেগেটিভ থাকে, তো নেগেটিভ থাকলে কি হবে, যে নেগেটিভ থাকলে হচ্ছে আপনার আহ, এই নেগেটিভ অ্যামাউন্ট আপনি আসলে কোন সোর্সে আপনি আসলে ফাইন্যান্স করবেন, কারণ আপনার তো সামনের মাসে চলতে হবে, ঠিক না। তো এই জিনিসটা আপনি কি লোন নিবেন না কি করবেন, তো সেটা আপনি এখানে দিয়ে রাখলেন। তো এভাবে হচ্ছে মূলত ক্যাশ বাজেটটা আমাদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে। এটা হচ্ছে আপনার 12 মাসের ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে হবে। এরপর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল আপনার ইনকাম এক্সপেন্স এখানে দিতে হবে। তো এটা তো করলাম বাজেট, এটা তো আমরা বাজেট। দেন এটা হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়ালি আমরা কি রাখলাম, যে আসলে আমি কতটুকু রিসিভ করছি, সেম আপনার ওই বাজেটের মতোই হেডিংস গুলো আসবে, কিন্তু এগুলো অ্যামাউন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়াল আসবে। ঠিক আছে। তো অ্যাকচুয়াল আসলো, অ্যাকচুয়াল আসার পরে ধরেন এখানে আমি জানুয়ারি মাসেটা যদি ফিল আপ করি, তো ধরেন আপনার টোটাল এক্সপেন্স হচ্ছে 22,363 টাকা, আর আমার ইনকাম হয়েছে ধরেন 17,000 টাকা। 17,000 টাকা, যেটা আমি বাজেট করছিলাম 15,000 টাকা। তো এটা আপনি জানুয়ারি মাসে আপনার ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন, যে আসলে আমার এটা কি বাজেট অনুযায়ী আমি কি বেশি ইনকাম করছি না কম করছি, বা এক্সপেন্সের ক্ষেত্রে কি আমি যতটুকু বাজেট করছি তার থেকে কি আমি বেশি করছি। তো সেটা আমার এখানে বের হবে। তো ধরেন আপনার ভেরিয়েন্সে ইনকাম আমার 2,000 টাকা আমি বেশি করছি, এটা ওকে। আর এক্সপেন্স হচ্ছে 4,050 টাকা, হচ্ছে 850 টাকা আমি বেশি এক্সপেন্স করছি। তো 4,850 টাকা বেশি এক্সপেন্স কিভাবে করছি, আমি বাজেট করছি ধরেন আপনার কত টাকা, 17,000, এটা আমি বাজেট করছি, কিন্তু আমার ধরেন হয়েছে হচ্ছে 22,000, 22,300
63 টাকা। তাহলে আমার এক্সপেন্স আমি বেশি এক্সপেন্স করছি। তো এটা যখন আপনি ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন, করে দেখবেন যে আসলে আপনার কোন খাতে আপনি আসলে আহ, মানে কন্ট্রোল লেস হয়ে গেছেন, যে আসলে কোন খাতে আপনার খরচটা বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার নেক্সট মান্থে আপনি ওইটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। ঠিক আছে। তো এই ফাইল আপনারা মেনটেন করবেন। এটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, বা এর থেকে বেটার অনেক টেমপ্লেট আছে আপনার মানে ইন্টারনেটে, আপনারা ওখানে সার্চ দেবেন, বাট এটা খুব ইফেক্টিভ। ঠিক আছে। আমি দেখেন 12 মাসের ওই সময় আমি এগুলো করতাম। ঠিক আছে, অনেক ইফেক্টিভ এগুলো। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার যেটা যেটা আমি বললাম, যে আসলে বাজেটের ফর্মুলাটা আসলে কিভাবে কিভাবে হবে, যে আপনি কোন কোন ফান্ডে আপনি আসলে আপনার ইনকামটাকে কত পার্সেন্টে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে দিবেন। এরপরে আমি আসলে যেহেতু ডিজিটাল মানে সিস্টেম চলতেছে এখন, তো এই যে অ্যাকচুয়াল এখানে তো আসলে আমাদের অনেক সময় সময় হয় না যে আসলে আপনার ধরে ধরে বারবার এক্সেল ফাইল ওপেন করে আমরা এগুলো বসাবো, এটা সময় সাধ্য ব্যাপার। তো যার কারণে আপনার কিছু অ্যাপস আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনার সবচেয়ে ইফেক্টিভ একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে ওয়ালেট নাম। আপনারা গুগল প্লেতে যাবেন, প্লে স্টোরে। প্লে স্টোরে যে হচ্ছে আপনার ওয়ালেট লিখে সার্চ দিবেন, দেখুন এরকম একটা ওয়ালেট একটা অ্যাপস চলে আসবে। ওইটা ডাউনলোড করবেন। ওখানে দেখবেন যে খুব সুন্দর করে আপনার দেওয়া আছে যে আসলে আপনার ইনকাম কত, কোন কোন খাত, কোন কোন খাতে এক্সপেন্স আছে, ওই এক্সপেন্স গুলো আপনি ওখানে দিবেন। দিলে দেখবেন যে আপনার মান্থলি একটা রিপোর্ট করে দিবে ওরা, যে আপনি অ্যাকচুয়ালি যতটুকু করছেন এতটুকু। আপনার মোবাইলে তো সহজ, আপনি অ্যাপস ওপেন করলেন, আপনি জাস্ট লিখে রাখলেন ওখানে। তো দেখবেন মান্থলি মানে ও একটা রিপোর্ট দিয়ে দিবে যে আপনার আপনার এই মাসে ইনকামটা কত, এই মাসে এক্সপেন্সটা কত। এবং মান্থলি যখন আপনি পেয়ে যাবেন, তখন হচ্ছে আপনি ধরেন এখানে এসে এটা পূরণ করলেন, পরে দেখলেন যে আসলে আপনার কি কি অবস্থা হয়েছে, আপনি এক্সপেন্স বেশি করছেন না কম করছেন, বা ইনকাম বেশি করছেন না কম করছেন। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা অ্যাপস আছে, আর একটা অ্যাপস আছে সেটা হচ্ছে মানিফাই। এটাও আপনারা ইউজ করতে পারেন। ওয়ালেটটা আমার দেখা ওয়ালেটটা বেস্ট। ঠিক আছে, ওয়ালেটটা বেস্ট। আর মানিফাইটাও আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। দুইটাও আমি ইউজ করে দেখছি। দেন হচ্ছে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এনভেলপ মেথড। এটা যদিও আপনার ম্যানুয়ালি সময় সাপেক্ষ, যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনি খরচের আহ, মানে ইটা তৈরি করলেন, মানে ক্যাটাগরি ক্যাটাগরি করলেন, যে আপনার ধরেন বাজার বাবদ কত খরচ হইতে পারে, বা কত খরচ করবেন, একটা আপনি টার্গেট দিয়ে রাখলেন যে আপনি বাজার বাবদ 15-20 হাজার টাকা খরচ করবেন, আপনি ওইটা বাবদে মানে এত টাকা খরচ করবেন। আপনারা এটা করে জাস্ট খাম ইউজ করবেন, যে আপনি টাকাটা যখন পেলেন তখন খামের মধ্যে রেখে দিলেন। ঠিক আছে, যে আপনি এই খামের মধ্যে যেটা ইনকাম হয় সেটাই আমি কি করব, খরচ করব। ঠিক আছে। তো এটা করলে কি হয়, যে একটা মানে ট্র্যাকিং আসে, একটা কন্ট্রোল আসে, যে আসলে এর বাইরে আমি খরচ করব না, একটা মাইন্ডসেট আপনার চলে আসে। তো এটাও একটা মানি ম্যানেজমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট একটা টুলস, এটা আপনারা করতে পারেন। তারপর যেটা বললেন যে মাসিক রিভিউ, তো মাসিক রিভিউ তো আপনাদেরকে এটা বললাম যে এই যে এখানে একটা মাসিক একটা রিভিউ দিবেন, যে আসলে আপনার খরচ কত বেশি কম হইলো, ইনকাম কত বেশি হলো, এগুলো আপনার একটা মাসিক কি করলেন। তারপর হচ্ছে যদি ঋণ থাকে, লোন থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এটার পরিকল্পনা আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ আপনার ঋণ থাকা যাবে না। আজকের ক্লাসের মূল কথাটা কি, আপনার ঋণ থাকা যাবে না। তো ঋণ যদি আমার থেকে যায়, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই জায়গায় এসে আমাকে এই যে বাজেট, এই বাজেটে এসে আমাকে হিসাব করতে হবে যে আসলে ধরেন আমার 20 হাজার টাকা লোন, মানে ধরেন 10 হাজার টাকা এখানে লোন আছে। তো এই লোনটা আমি নেক্সট ধরেন 3-4 মাসে আমি পরিশোধ করতে চাই। তো পরিশোধ করতে গেলে তা আপনাকে কোথাও না কোথাও কি একটু খরচ খরচ কম কমায় করতে হবে। তো এখানে আপনি ওইটার হিসাবটা করলেন, যে আমি এখানে একটু খরচ কম করে আমি ওইটা লোনের মধ্যে আমি রিপেমেন্টের জন্য আমি রেখে দিব। যে আমি আহ, 3 মাসের একটা প্ল্যান নিলাম, যে আমি 3 মাসে আমি লোনটা পেমেন্ট করব এই এই খরচগুলো কমায় কমায়। ঠিক আছে, এই জিনিসটা আপনারা করবেন যদি আপনার লোন থেকে থাকে। এবার আসি যে ইনভেস্টমেন্টের বিষয়। তো ইনভেস্টমেন্টে আপনার আমি মনে করি যে আসলে সুদি জায়গায় তো আপনার একজন মুসলিম যেতেই পারে না, যাওয়া উচিত না। কিন্তু সুদি আপনার যে এফডিআর আছে বা অন্যান্য বিষয়গুলো আছে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো আছে,
এগুলো থেকে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার গোল্ড। আপনার গোল্ডে ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো, এবং আপনার ল্যান্ডে ইনভেস্টমেন্ট, এই দুইটা ইনভেস্টমেন্ট আপনারা প্রায়োরিটি টপ লিস্টে রাখবেন। কারণ এখানে আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার গোল্ড বলেন ল্যান্ড বলেন আপনার কমে না। ধরেন আহ, আমি আমি বলি যে আপনার যদি গোল্ড, আজকে গোল্ডের ভ্যালু কত দেখছেন, বাড়তেছে বাড়তেছে। ঠিক আছে, গোল্ডে ইনভেস্টমেন্ট করে রাখবেন সবসময়, গোল্ড, ল্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট। আপনার মানি ম্যানেজমেন্ট বলেন, সেভিংস বলেন, আপনি আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি ক্যাশ টাকা বেশি রাখবেন না, আপনি শর্ট ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, শর্ট ইনভেস্টমেন্ট গুলো করবেন, যাতে করে আপনার টাকাটা রুলিং হয়, এবং রুলিং হতে হতে আবার একটা রিটার্ন আসে। ঠিক আছে, এটা আপনারা চেষ্টা করবেন। তো এখানে একটা অ্যাপস আছে, গোল্ড কিনেন অ্যাপ, এটা অনেকে চিনতে পারেন। এটা একটা খুব সুন্দর একটা অ্যাপস। আমি গত বছরে আমি এই অ্যাপসটা ইউজ করা শুরু করছিলাম। তো সেখানে যেটা হয় যে আপনি 500 টাকারও আপনি গোল্ড কিনতে পারবেন। ঠিক আছে, এটা আমি নিজে ইউজ করতাম, যে আমি তখন সময় তো 500 টাকা 1000 টাকার গোল্ড কিনে রাখতাম। তো এটা কি হয় যে আপনার যখন প্রাইসটা বাড়ে এটা অটো বেড়ে বেড়ে যায়, টাকাটা বেড়ে যায়। মানে প্রাইস বলতে গোল্ডের এগেনস্টে আপনার তো গোল্ডের দাম বাড়লে তো ভ্যালু বাড়বেই। তো এটা কি হয় যে আপনার একটা গোল্ড কিনা থাকে আপনার অ্যাপস এর মাধ্যমে, তো ওরা সঞ্চয় করে রাখে। এটা এক সময় যে আপনি বিক্রি করতে পারবেন। ধরেন আমি গতবার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ধরেন 12,000 টাকার আমি গোল্ড কিনছি, আমি এটা 15 বা 15,500 টাকায় বিক্রি করছি। তো দেখেন যে আমি 500 টাকা করে করে আমি, আমার তো ধরেন ওই সময় বা এখন এত অ্যামাউন্টের গোল্ড কিনা সম্ভব না। তো আমি কি করতাম, 500 টাকা 1,000 টাকা করে আমি জাস্ট ওখানে কিনে রাখতাম, এবং এটার সময় আমি বিক্রি করে আপনার 3 থেকে 3,500 টাকার মধ্যে আমি ইনকাম করছি, যেটা আমি যদি ব্যাংকে রেখে দিতাম, ব্যাংকে বলতে মাটির ব্যাংকে রেখে দিতাম, আমাকে আসতো না। তাহলে এটা একটা ভালো একটা অ্যাপস, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা প্রুফ, আমি নিজে ইউজ করছি। গোল্ড কিনেন অ্যাপ, এটা আপনারা দেখতে পারেন। অবশ্যই হালাল হবে, এটা 100% হালাল। কারণ হচ্ছে আপনার এটার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি গোল্ড কিনলেন, আপনি যদি চান, এটা যেটা বলে যে এটা যদি 1 গ্রাম যদি আপনি কিনেন, তাহলে ওরা একটা গোল্ড আপনাকে দিবে, আপনি যদি চান। ঠিক আছে, আপনাকে গোল্ড দিয়ে দিবে, সমস্যা নেই। তো এটা কি করে ওরা রিজার্ভ করে রাখে আর কি। তো আপনি যদি যদি চান যে আপনি গোল্ড এটা নিয়ে আসবেন, সে তারা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো এটা হারামের কোনো বিষয় নেই এখানে। আচ্ছা, এবার যেটা আসে সেটা হচ্ছে আপনার ছোট হালাল ব্যবসা, ছোট ছোট জায়গায় আপনারা হালাল ভাবে ইনভেস্ট করতে পারবেন। তো এটাও খুব ভালো একটা মানে স্কিম, যেটা আমি বলি যে আপনার যেটা অল্প টাকা আছে, আপনি ক্যাশে না ফেলে রেখে আপনি ছোট ছোট জায়গায় ইনভেস্ট করে রুলিং করে আপনার টাকাটা উঠান। কারণ হচ্ছে আপনার ক্যাশ কিন্তু আপনার একদিন গেলে আপনার এটা ভ্যালু কমে যায়, ক্যাশের ভ্যালু কমে যায় কিন্তু। ঠিক আছে, ক্যাশের ভ্যালু কমে যায়। যেমন আপনি 10,000 টাকা দিয়ে আজকে যে জিনিসটা কিনতে পারবেন, কালকে ওইটা কিনতে 11,000 টাকা লাগবে, কারণ ইনফ্লেশন হচ্ছে। তো আপনি যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন আসবে। তো ছোট ছোট আপনার বিভিন্ন হালাল ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এর মধ্যে একটা অ্যাপস, যদি আমি এটা এখন ইউজ করিনি, বাট ওদের পলিসি বা ওদের যে দেখলাম যে শরিয়া কনসালটেন্ট আছে, তো যার কারণে আপনারা এই জায়গাটায় আপনারা ইনভেস্ট করতে পারেন। এখানেও আপনার এই জায়গাটায় আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে ইনভেস্টটা কি, এটা হয় যেমন আপনার অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আপনার সার্কুলার দেয়, তারা হচ্ছে মূলত ফান্ড নিবে, ফান্ড নিয়ে হচ্ছে তারা আপনার ব্যবসা করবে, আপনাকে একটা ROI দিবে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবে। তো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার আহ এটা যাবতীয় যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আপনার শরিয়া কমপ্লায়েন্স কিনা, এটার জন্য একটা আলাদা শরিয়া বোর্ড আছে, বা একটা শরিয়া কনসালটেন্সি, যেটা হচ্ছে আইফা কনসালটেন্সি নামে। তো তারা এটাকে দেখভাল করে, এবং ভালো, এটা খুব ভালো। আমি আমি যদিও এখনো করিনি, বাট এটা আপনারা করতে পারেন। এখানে 5,000 টাকা থেকে শুরু করে আপনারা ইনভেস্ট করতে পারবেন। আপনারা এটা ঘাটাঘাটি করলে আপনারা কোনো সমস্যা নেই, অ্যাপ চলে যাবে না, অ্যাপ চলে যাবে না। আচ্ছা, তো আপনারা দেখেন, এতে বিনিয়োগ.IO, এটা নিয়ে আপনার ইউটিউবে সার্চ দিবেন। আপনার আমি তো বললেই হবে না, আপনারা তো ইনভেস্ট করবেন, যদি করতে চান তাহলে আপনারা তো ঘাটাঘাটি করবেনই, তাই না? আমি জাস্ট আপনাদের একটা ওয়ে বলে দিচ্ছি। তো আপনারা এটা থেকে আপনারা বেনিফিট নিতে পারবেন, আমি জাস্ট আপনি বলতেছি যে বেনিফিট নিতে পারবেন। তো গোল্ড কিনেন অ্যাপস থেকে আমি নিজে প্রুফ, আমার এখনো আহ, এখন অবশ্য গোল্ড নাই, আমি বিক্রি করে ফেলছি, কিন্তু আমার ওটা যদি এখন থাকতো, আমার ধরেন আমার
প্রায় 100% আমার আরওআই থাকতো। আমি এখন 12,000 টাকা 24,000 টাকা বিক্রি করতে পারতাম, কারণ এখন গোল্ডের দাম তো অনেক বেড়ে গেছে ওই সময় থেকে। দেন হচ্ছে আমরা ল্যান্ডে ইনভেস্ট করতে পারি। তো ল্যান্ডে ইনভেস্ট এটা আমার বেস্ট ইনভেস্টমেন্ট। তবে ল্যান্ডের ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা ভেবে চিন্তে, যেহেতু আপনারা কোর্স করতেছেন এটার উপরে, তো আপনারা কাগজপত্র এখন ভালো বুঝতে পারবেন। তো কাগজপত্র ভালো দেখে আপনারা অবশ্যই ল্যান্ডে ইনভেস্ট করবেন, কোনো স্ক্যামে যাবেন না। আর মানে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আপনারা একটু কোম্পানিগুলো বা ডেভেলপার যে কোম্পানিগুলো আছে এগুলোকে অ্যাভয়েড যত করা যায়। আপনি যদি নিজে আপনার ল্যান্ড কিনতে পারেন সেটা সবচেয়ে বেস্ট। দেখে শুনে যদি একটা ল্যান্ড কিনতে পারেন সেটা সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে আপনার শেয়ার ইনভেস্টমেন্ট, সিকিউরিটিজ, আপনার এক্সচেঞ্জ কমিশনে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আপনি শেয়ার ইনভেস্টমেন্ট করতে পারেন, এটাও আপনার বেস্ট। আপনি এটা করতে পারেন। দেন হচ্ছে ক্রাউড ফান্ডিং, এটাও খুব সুন্দর একটা পদ্ধতি, যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনার ক্রাউড ফান্ডিং নেয়, যেটা হচ্ছে এই যে বিনিয়োগ.io-র মতো, যে আপনার সার্কুলার দেয়, এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে তারা আপনাকে আরওআই দিবে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবে। তো এই ক্ষেত্রে আপনার দুইটা খুব সুন্দর সুন্দর মানে ভালো, মানে যেটাকে বলা হয়েছে আপনার রিলায়েবল, যেমন ফ্রেশি ফান্ড। ওটা ওটা আপনারা হয়তো অনেকে সার্চ দিয়ে পাবেন বা অনেকে চিনেন যে ফ্রেশি ফান্ড। তো সেখানেও আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করা যায়। দেন হচ্ছে আপনার, জি, মানে ব্যাপারটা হচ্ছে ক্রাউড ফান্ডিং যারা করে, আপনারা দেখবেন যে আসলে তার হালালের উপর আছে কিনা। তো হালালের উপরে যদি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে দেখে শুনে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ওয়ান উমা বিডি, তো তারাও তো আপনার সুদমুক্ত রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তো সেক্ষেত্রে এটাও আপনার রিলায়েবল মোটামুটি। তো আপনারা দেখে শুনে আপনারা ইনভেস্ট করবেন, অবশ্যই এটা আপনাদের জাজমেন্ট। এরপরে আপনার যদি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ট্যাক্সের বিষয়গুলো যদি চিন্তা করতে চান, হ্যাঁ, সর্বনিম্ন 50,000 টাকা বলে। আর বিনিয়োগ.io যেটা বললাম, এখানে আপনার 5,000 টাকা সর্বনিম্ন করা যায়। টেস্ট বেসিসে 5,000 টাকাও করতে পারেন। তো যাই হোক, ইনভেস্টমেন্ট এরিয়া ফর ট্যাক্স বেনিফিট, অর্থাৎ আপনার যদি অ্যাগ্রো বিজনেস করেন, তো সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সে আপনার অনেক ধরনের স্পেশাল বেনিফিট থাকে। ঠিক আছে, স্পেশাল বেনিফিট থাকে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রো বিজনেসটাকে চুজ করতে পারেন, যদি আপনার ইনকাম ট্যাক্সের বার্ডেনটাকে যদি আপনার এড়াতে চান। তো অ্যাগ্রো 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 বিজনেসটা বেস্ট। দেন হচ্ছে এক্সপোর্ট বিজনেসও বেস্ট, কারণ হচ্ছে এখানে পুরো বিষয়টা হচ্ছে আপনার অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ধরেন আপনার 27.5% আপনার ট্যাক্স রেট, আর এক্সপোর্ট ওরিয়েন্টেড যেই বিজনেস বা কোম্পানি সে তাদের ক্ষেত্রে হচ্ছে 12% হচ্ছে ট্যাক্স থাকে। আর ভ্যাট হচ্ছে 0%, ভ্যাট দিতে হয় না। তারপর হচ্ছে আপনার ক্যাশ ইনসেনটিভ পাওয়া যায় এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে। তো এক্সপোর্ট বিজনেসটাও আপনারা চুজ করতে পারেন, মানে এটা বিজনেসের ক্ষেত্রে আর কি। টেক বিজনেসটাও এটাও আপনারা চুজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স এক্সেম্পশন থাকে, ভ্যাট দিতে হয় না। তো এই তিনটা জায়গায় আপনারা একটু ফোকাস করতে পারেন ভালোভাবে, যাতে আপনারা ট্যাক্সের যে বেনিফিট এগুলো আপনারা এড়ানোর জন্য। দেন হচ্ছে আপনার ট্যাক্সের আরো কিছু বেনিফিট, যেমন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিবেট দিবে, অর্থাৎ আপনার ট্যাক্স লাইবিলিটি যেটা আসবে সেটা থেকে আপনার ট্যাক্সের অ্যামাউন্ট মানে কমানোর সুযোগ দিবে। তো সুযোগ দেওয়ার জন্য আপনি যদি হালাল ভাবে যদি চুজ করতে চান, আমি জাস্ট এগুলো নিয়ে আসছি। যেমন আপনি শরিয়া মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, সরি শেয়ার মার্কেটে, লিস্টেড কোম্পানি। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। ডিপিএস, যেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক, এগুলো দেখে শুনে আপনার শরিয়া কমপ্লায়েন্ট করে কিনা, তো সেটা দেখে আপনি ডিপিএস করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1,20,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি ইনভেস্টমেন্ট রিবেটের সুবিধাটা পাবেন। এছাড়াও আপনি যদি ডোনেশন করতে চান, সেক্ষেত্রে আসুনা ফাউন্ডেশনে যদি করেন, সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিবেটের সুযোগ সুবিধাটা পাবেন। তবে এটা যে সার্কুলারটা দিছে এটা ভ্যালিড হচ্ছে 2030 পর্যন্ত। এরপরে আবার যদি এক্সটেন্ড করে সেটা দিবে। বাট আপনি এই আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করলে আপনি ট্যাক্সের রিবেটটা পাবেন। এবার আমরা দ্বিতীয় পার্টে চলে যাই, যেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে। বিশেষ করে আপনার ট্রাভেলিং এর ক্ষেত্রে আপনার ট্রাভেল বাজেট করবেন, ফিক্সড বাজেট করবেন, যে হুটহাট কোথাও চলে যাবেন না। আর গেলেও, যেটা আমি করি, যে আপনি হুটহাট চলে যাই, এটাও খারাপ না, আমি সফরের উদ্দেশ্যে করি। তো আপনার আহ চেষ্টা করবেন যে আপনার ফিক্সড করার জন্য। দেন হচ্ছে আপনার ট্যুরের লিমিটেশন করা। যদি আপনি একটু ভ্রমণ
পিপাসু হন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, এটা নো ইস্যু। তবে বাফেট ডিনারটাকে আপনার এড়াতে হবে। ঠিক আছে, যদি আপনি যদি চিন্তা করেন যে নিজের টাকায় আপনি খাবেন, কখনো বাফেটে যাবেন না। ঠিক আছে না, এটাতে আসলে একেবারে লস প্রজেক্ট, এটা কোনো দেওয়া উচিত না। এক্ষেত্রে আপনার আসলে মানি ম্যানেজমেন্ট ভালো হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার আহ, মানে যা খাবেন সলিড টাকা দিয়ে তা খাবেন, নিজের টাকা। আর যদি কেউ নিয়ে যায় সেটা অন্য বিষয়, বাট আপনার নিজের টাকায় বাফেটে যাবেন। দেন হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট লিমিটেড করবেন, এত বেশি হ্যাং আউট করার প্রয়োজন নেই। এবার আসি যেটা হচ্ছে আপনার সুপার শপকে এড়িয়ে চলা। তো সুপার শপকে যত এড়িয়ে চলা যায় তত ভালো, কারণ আপনি ধরেন আপনার আপনার কাছে টাকা আছে, আপনি সুপার শপে গেলেন, আপনি কিনতে গেছেন চাল, দেখতেছেন পাশে এমন একটা সুন্দর জিনিস, আমি একটু নিয়ে যাই, লুক। মানে তারা তো এভাবেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করে, সাজায় রাখে। ঠিক আছে, তো এটা আপনাকে অবশ্যই সুপার শপ এড়িয়ে চলতে হবে, যেটা আমিও, আমার অভ্যাস আছে। তো আমিও চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। তারপর চেষ্টা করবেন যে আপনার সুপার শপটাকে এড়িয়ে চলা। দেন হচ্ছে আপনার ক্যাশ ট্রানজাকশন করবেন। তো এটা যেটা হচ্ছে আপনার, আমরা সাধারণত কি করি, যে আমিও এটা করি। আহ, আমার অনেক টাকা হয়তো বিকাশে আসে, এই কারণে যেটা হচ্ছে আপনার বিকাশে আমরা পেমেন্টটা করে দিই। তো এটা যত কম করা যায় তত ভালো। কেন? আপনি দেখেন, সাধারণভাবে চিন্তা করবেন যে আপনার কাছে 5,000 টাকা আছে হাতে, এই টাকাটা আপনি টাকা হাত থেকে দিচ্ছেন, এটা কিন্তু আপনার সাইকোলজিক্যালি একটা হিট করবে যে আমার টাকাটা চলে যাচ্ছে। আর পেমেন্ট করবেন, দেখবেন যে আপনার কিছুই মনে হচ্ছে না। ঠিক আছে, তার মানে আপনি ক্যাশে যত ট্রানজাকশনটা করবেন, দেখবেন টাকার তত একটা মানে মানে যাচ্ছে কিছু একটা, এটা আমরা মনে হবে। ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই কারণে বলতেছি যে আপনার ক্যাশ ট্রানজাকশনটা করবেন, আপনার মোবাইল যে ব্যাংকিং ট্রানজাকশনটা, এটা আপনাকে কমাতে হবে আর কি। এবার যেটাতে যাব সেটা হচ্ছে আপনার লোন। তো লোনটাকে আমার অবশ্যই আপনার অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, লোন আমাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। তো এখানে লোনের অপকারিতা কি? মানসিক একটা চাপ, উদ্বেগ। দেন হচ্ছে সামাজিক পারিবারিক একটা চাপ থাকে, আর্থিক সীমাবদ্ধতা থাকে। আপনার যদি লোন থাকে, সেক্ষেত্রে আপনি কি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবেন? আমি যেটা বললাম যে আপনার যদি লোন থাকে, আপনি 3-4 মাস 5 মাস একটা প্ল্যান করলেন, আপনি খরচ কমালেন, তারপর লোনটা দিলেন, একটা আলাদা একটা বাড়তি একটা চাপ। ঠিক আছে, আত্মনির্ভরতার একটা ক্ষতি হয়ে যায়, মানে অন্যের প্রতি একটা নির্ভরতা চলে আসে। আবার একটা মানুষের থেকে লোন নিলেন আপনি, তার সামনে যেতে মানে ইতস্তত বোধ করবেন, মানে একটা ছোট ছোট মনে হবে। এটা লোনের একটা মানে অপকারিতা। তারপর সুদে আবদ্ধ হয়ে যাওয়া, এটা একটা বিষয়। যেন হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাভয়েড করা। সবচেয়ে ট্র্যাপিং বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড। অর্থাৎ আমি কোথাও গেছি, আমি ক্রেডিট কার্ডটা ইস্যু করে আমি কিছু কেনাকাটা করলাম, তো এক্ষেত্রে কি হয়, বাজেটের বাইরে একটা খরচ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি বাজেটটা আপনি ই করতে পারবেন না, মাস শেষে দেখবেন যে আপনার অ্যাকচুয়াল খরচ অনেক বেশি, কারণ আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন। তারপর অপ্রয়োজনে কার্ডটা ব্যবহার হয়ে যায়, যে আপনি গেছেন, আপনি দেখছেন যে অপ্রয়োজনীয় ভাবে একটা কিছু কিনে ফেললেন। নিয়ন্ত্রণ খরচের অভাব। ঠিক আছে, মানে মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকে না আপনার খরচের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে মাস শেষে বকেয়া চাপ। অর্থাৎ আপনার মাস শেষে তো আপনাকে পেমেন্ট করতে হবে, দেন সুদ ও সার্ভিস চার্জের বিষয়টা আছে, এক্সট্রা খরচ। তো লোনকে অ্যাভয়েড করতে হবে। তো এটার জন্য আপনার দোয়া আছে। ওটা দেখেন যে আপনার মানে ইসলাম এমন একটা বিষয় যে প্রতিটা জায়গায় কাজ করে। মানে আপনি এমন কোন জায়গায় পাবেন না যেখানে ইসলাম হাত দেয় নাই। এই কারণে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলে। এই লোন থেকে আমি দূরে থাকবো, এই জন্য আমাকে দোয়া শিখাই দিয়েছে, যে বলছে কি আমাকে লোন থেকে মানে যাতে করে আমি মুক্তি চাই। ঠিক আছে, মানুষের দমন থেকে, কৃপণতা, ভীরুতা, অলসতা, অক্ষমতা, চিন্তা, দুঃখ, এগুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে এখানে কি ঋণের বিষয়টা এখানে নিয়ে আসছে। এরপরে আরেকটা বিষয় করতে পারেন, সেক্ষেত্রে এটা হচ্ছে গ্রুপ শপিং। গ্রুপ শপিং কি, যেটা হচ্ছে মাসিক বাজারটা আর কি। তো মাসিক বাজারটা ধরেন আপনি একা করলেন, তো আপনি যদি আহ, আপনার 2-3 জন, দুইটা ফ্যামিলির মানুষজন নিয়ে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হয় যে আপনি, আপনারা যদি একসাথে কিনেন, আপনার কম দামে কিনতে পারবেন, একটু কমে তো সেভ হবে, তাই না? যে আপনি পাইকারি রেটে কিনতে পারবেন। তো এই কারণে এটা বলতেছি যে আপনি মাসিক বাজার যদি আপনি যদি গ্রুপলি করেন, যে 4-5 জন মিলে, তো সেক্ষেত্রে আপনার এটা করতে পারেন, আপনার অপশনাল। তো সেক্ষেত্রে আপনার কিছু টাকা আপনার সেভ হবে। এটা একটা মানে টেকনিক, যে আপনি একা গেছেন, আপনি যেটা 5,000 টাকা আপনি কিনলেন মাসিক বাজার, আপনি যদি গ্রুপলি করেন, তো সেক্ষেত্রে দেখেন যে আপনার খরচ আরো কমে যাবে। 4,000 টাকা আপনি এটা করে ফেলতে পারবেন, বা 4,500 টাকা করে ফেলতে পারবেন, দেখবেন যে 500 টাকা আপনার সেভ হয়ে যাবে।
কারণ বেশি কোয়ান্টিটি কিনলে তো আমি খরচটা কমে যায় অটো। তো এই হচ্ছে আজকের ডিসকাশন। জাস্ট আমি আহ দুইটা সমাপনী কথা বলে আমি শেষ করব। তো দুইটা সমাপনীর ব্যাপার হচ্ছে, আমি জাস্ট আপনাদের কাছে বলি যে একটা হাদিস, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, যে আপনারা সবাই এই জিনিসটা মনে রাখবেন, যে আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস, যে যে সংযমী হতে চায় আল্লাহ তাকে সংযমী বানিয়ে দেন, যে অভাব মুক্ত হতে চায় আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেন, আর যে ব্যক্তি নিজের ব্যাপারে হাত পাতার জন্য একটি দরজা খুলে আল্লাহ তার জন্য দারিদ্রের 70টি দরজা খুলে দেয়। খুব ইম্পর্টেন্ট, যে আমার প্রয়োজন নাই, আমি মানুষের কাছে দাও, আমাকে এটা দাও, আমার লাগবে, আমার প্রয়োজন নাই, আমি চাচ্ছি। এই যে হাত পাতার যে বিষয়গুলো, এই হাত পাতার বিষয়গুলো আপনার দারিদ্রের 70টি দরজা খুলে দেয়। তার মানে কি, আপনার দেখবেন যে খরচের খাত বেড়ে গেছে, ইয়া বেড়ে গেছে, ইয়া বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে আপনার সব ক্ষেত্রে আমাকে অবশ্যই কি আল্লাহ তাআলার দ্বারস্থ হতে হবে, আমি কার হাত পাতা যাবে না। এরপর আরেকটা হাদিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা বলছে যে, মানে হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা, যে হে আদম সন্তান, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপরে খরচ করবে। ঠিক আছে? তো এটা আমাদের অনেক বড় আশা, যে আমি খরচ করব, আল্লাহ আমাকে দিবে। ঠিক আছে? তা আশা আমরা পেলাম। তো তার মানে কি, আমাদের কৃপণ হওয়া যাবে না। আমরা মানি ম্যানেজমেন্ট ঠিক আছে করব, বাট আমরা খরচ করব, পরিমিত খরচ করব, যতটুকু যেখানে দরকার সেখানে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দিবেন। পৃথিবীতে দেখবেন যে কেউ খরচ করছে খারাপ আছে এরকম না, আল্লাহ তাআলা আবার দেখবেন দিয়ে দেয়। ঠিক আছে? তো এটা একটা বিষয়, যে তুমি খরচ করো, আল্লাহ তাআলা তোমার উপর খরচ করবেন। তাহলে আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা কি বুঝলাম, যে আমাদের অবশ্যই বারকা অর্জনের চেষ্টা করতে হবে, ব্যয়টা কমাতে হবে, বা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, কমানো না, নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়মিত আমরা সাদাকা করব। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা ছিলেন। তো আমি আবার বলতেছি, আমি মোহাম্মদ ইমরান হোসেন এসিএম এ। আমার ইমেল এখানে দেওয়া আছে, নাম্বার এখানে দেওয়া আছে। আপনার যদি কোনো ধরনের ইস্যুস থাকে, আছে ক্লাস বা কোনো কিছু বুঝেননি, বা আহ, কোনো কিছু দরকার, ঠিক আছে, জানার, তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই ইনশাল্লাহ আবার দেখা হবে কখনো, যদি এরকম গ্যাদার হয়। তো আজকে আমরা এতটুকু রাখি। যদি হোস্ট থাকে আপনার। জি, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইমরান হোসেন স্যারকে। আমরা আহ, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলা নিতে পারি আর কি। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা জি, যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন না, আমার হচ্ছে যে কস্টের অ্যাকচুয়াল যে এগুলো আছে, ওই ফাইলগুলো আমাদের কিভাবে দেওয়া হবে, বা দেওয়া হয়েছে কিনা অলরেডি? জি, আমাদের আজকের যেই ম্যাটেরিয়ালস এগুলা আপনাদেরকে শীঘ্রই দেওয়া হবে, আর ক্লাস রেকর্ডও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটা এই কোর্সের সর্বশেষ ক্লাস ছিল। সর্বশেষ ক্লাসে সহ পূর্বের ক্লাসগুলোতে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের আজকের ক্লাসে যিনি ইনস্ট্রাক্টর ছিলেন এমডি ইমরান হোসেন স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।